সেখানেই স্যার আমরা চলে আসি স্যার। তো তত্ত্ব নিয়ে কথা বলা বেশ একটা বিপজ্জনক কাজ, কারণ তত্ত্বের কথা আমরা সাধারণত শুনতে চাই না। ফলে তাত্ত্বিকের কাজ আসলে প্রায় to disintegration, from disintegration to reintegration, এইটাই তার মূলত কাজ। আর যারা তাত্ত্বিকদের খুব একটা পছন্দ করেন না, তারা তাত্ত্বিকদের এলিয়টের ভাষায় বলেন লেমন স্কুইজার। তো এই যে তত্ত্ব, এটা জন্মের আগে পৃথিবীতে অনেক আখ্যান লেখা হয়েছে, এবং এরপর পরে এখন অনেক আখ্যান লেখা হচ্ছে এবং হবে। দীক্ষিত লেখক তার সময়ের ও তার আগের সাহিত্য থেকে যেমন ধারণা নেন, তেমনি সাহিত্য শিল্পের নিহিত তলে যে তাত্ত্বিক কাঠামোটা থাকে তারও সন্ধান করে। লাতিন আমেরিকার ম্যাজিক রিয়ালিজমকে উপনিবেশ ও উপনিবেশোত্তর বাকি পৃথিবী তাদের মতো করে নিতে পারে, সেই পরিগ্রহণ সজীব চিন্তা ও প্রখর চেতনারই পরিচয় নিয়ে আসে। তবু তত্ত্ব সবচেয়ে বেশি জরুরি আমাদের, যারা আমরা পাঠক, যারা আমরা সমালোচক। যে খেলার যে নিয়ম সেটা জানতে হয়। স্ট্রাকচার ইজ পোয়েটিক্স এর লেখক জোনাথন কুলার যেরকম বলেছিলেন, যদি কেউ ফুটবল বা রাগবি খেলার নিয়মটা না জানে, তাহলে সে খেলাটা উপভোগ করবে কি করে? ফলে তত্ত্বকে দুটো দিক থেকে দেখা যেতে পারে। একটা হচ্ছে তার এনকোডিং এর দিক, স্রষ্টার দিক, আর একটা হচ্ছে ডিকোডিং এর দিক, তার ভোক্তার দিক, তার পাঠকের দিক বা দর্শকের দিক। শিকড় থেকে রসের যে গোপন উৎসার ফলে ফুলে পাতায় আত্মপ্রকাশ করলো, সে তো বৃথাই হবে যদি না বিপুলা পৃথিবী আর নিরবধি কালে একজনও কেউ সমান ধর্মা না থাকলো। গোগোলকে দর্শকের পর্যায়ে নামালে শিল্পেরই ক্ষতি। দর্শককেই গোগোলের পর্যায়ে উন্নীত হতে হবে। পাঠকের দীক্ষার প্রয়োজন এই কারণে। আখ্যান যখন স্টোরি উইথ এ স্টোরি টেলার, তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা প্রথম আরম্ভ হয়েছিল এর এনকোডিং এর দিক থেকে। সেইটা মূলত করেছিলেন রুশ ফর্মালিস্টরা। আর্ট অ্যাজ ডিভাইস এই রকম প্রবন্ধ লিখছিলেন এই রুশ ফর্মালিস্টদের কেউ কেউ, এবং কবিতার ভাষা নিয়ে আলোচনা হচ্ছিল মূলত এখানে, যে রুশ ফর্মালিস্টদের পরবর্তীকালে আমরা প্রাক স্কুলে দেখি, রোমান জ্যাকবসন কিংবা মুখারোভস্কিকে। কিন্তু এর পাশাপাশি আরেকজন, তিনি ভ্লাদিমির প্রপ, তিনি রাশিয়ান লোককথা, রূপকথা এগুলোকে বিশ্লেষণ করে লিখলেন। 1928 সালে প্রকাশ হলো তার মরফোলজি অফ ফোকটেল। সেখানে তিনি দেখালেন যে প্রায় 100টা রুশ লোককথা উপকথা বিশ্লেষণ করে, যে এই যে সমস্ত কাহিনীগুলো, গল্পগুলো, আখ্যানগুলো, এর মধ্যে 31টা ফাংশন আছে, 29টা ফাংশন আছে। এই ফাংশনগুলো পরপর একটা সিনট্যাগমেটিক ওয়েতে সাজানো থাকে। সিনট্যাগমেটিক মানে
পর 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 করে, যেটা এইটার পরে এটা এবং সেইটার পরে সেইটা, এইটাকে বলা হচ্ছে সিনট্যাগমেটিক। একটা বাক্যে যেমন পাশাপাশি শব্দগুলো থাকে, এই অরিয়েন্টেশনটাকে বলে সিনট্যাগমেটিক। ফলে তারপরে কি হবে, তারপর এইটার একটা সিকোয়েন্স বা ক্রমকে গুরুত্বপূর্ণ মনে করলেন এবং বললেন এই 7 রকম ফাংশন মূলত এই ফাংশনগুলো মূলত 7 ধরনের যে ক্যারেক্টার সেটা দিয়ে গল্পে প্রকাশিত হচ্ছে। ফলে কি হলো না, গল্পগুলোর মধ্যে কমন কোনটা, সেই কমননেসটা ধরিয়ে দিলেন এই রুশ ফর্মালিস্ট স্কুলের প্রফ। কিন্তু ফর্মালিস্ট স্কুলের একটা মুশকিল যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে ফর্মালিস্ট স্কুল সেটা আর্ট অ্যাজ ডিভাইস বলে মনে করছে এবং মনে করছে যে শিল্পকে ডিসফ্যামিলিয়ার হতে হবে, যেটা পরিচিত জিনিসকে অপরিচিতের রহস্যে মুড়ে দেবে, এই ভাবনাটা, এবং এটা একেবারেই টেক্সট সাপেক্ষ, সেই কনটেক্সটকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু সমস্যা হয়ে গেল কি না, 20 শতকের দ্বিতীয় দশকে যার জন্ম হলো, তার একেবারে 1921 থেকে মূলত যে রুশ বিপ্লব পরবর্তী সময়ে এই ফর্মালিস্টরা অনেকটাই দমিত হলেন, কারণ তারা একটা টেক্সটের সামাজিক কনটেক্সটকে মানছেন না, রাজনৈতিক কনটেক্সটকে মানছেন না। ফলে ফ্যাবুলা আর ডিসকোর্স এই দুটো স্তরে আখ্যানকে দেখাচ্ছিলেন যখন ভ্লাদিমির প্রফ, তারপর সেইখান থেকে সূত্র তুলে নিয়ে স্ট্রাকচারালিস্ট যারা, সংগঠনবাদী যারা, তারা কি করলেন, তারা বললেন লেভিস্ত্রাসের মতো কেউ কেউ, এবং আমরা জানি যে লেভিস্ত্রাসের সঙ্গে পত্র বিনিময় হয়েছিল, মত ভেদ নিয়ে প্রায় তর্কযুদ্ধ হয়েছিল প্রফের। প্রফ যে সিনট্যাগমেটিক গঠনের কথা বলছিলেন, তারপরে কি হলো, তারপর সংগঠনবাদীরা সেইটাকে গুরুত্ব দিলেন না। সংগঠনবাদীরা মনে করলেন যে এই ঘটনাক্রম নয়, বরং কোনটাকে কখন কিভাবে বলা হবে এবং কতটা গুরুত্ব দিয়ে বলা হবে, কোনটা বলবো এবং কোনটা বলবো না, এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঘটনাক্রম, কে পার্শ্ব চরিত্র হবে আর কাকে মুখ্য চরিত্র করে নেওয়া হবে, কোন অংশটা আমরা বিস্তারিত জানাবো এবং কোনটা গোপন করব, এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখানে ফর্মালিস্ট স্কুলের লোকজন একটা আখ্যানকে তার অনুভূমিক সম্পর্কে, একটা সিনট্যাগমেটিক সম্পর্কের ভেতর থেকে দেখছিলেন, সেখানে লেভিস্ত্রাসের মতো লোকজন, স্ট্রাকচারালিস্ট স্কুলের লোকজন, তারা সেটাকে দেখাতে চাইলেন প্যারাডিগম্যাটিক ওয়েতে। অর্থাৎ বললেন যে এই যে পরপর যে ঘটনাগুলো, সেগুলো খুব খুব লুজলি সিনট্যাগমেটিক, খুব শিথিল ভাবে আছে, যে কোনো ঘটনার বদলে আর একটা ঘটনাকে আমরা প্রতিস্থাপিত করতে পারি। খুব সহজ উদাহরণ আছে এখানে, যেমন দেখা যায় যে গোরা উপন্যাস, গোরা উপন্যাসের একেবারে প্রথম দিকেই জানিয়ে দেওয়া হয় যে গোরা আইরিশম্যানের ছেলে। গোরা জানে না, কিন্তু পাঠকরা জেনে যায়। তার ফলে এইখান থেকে এই উপন্যাসের শেষটা কি হবে, সেটা একটা হিন্দুত্বের গোঁড়ামি দিয়ে হবে, নাকি আনন্দময়ীকে প্রণাম করে গোরা বলবে যে আনন্দময়ী কোনো অস্পৃশ্যতাকে মানেন না, জাতপাত মানেন না, যিনি একজন আইরিশম্যানের ছেলেকে পুত্র স্নেহে মানুষ করেছেন, তার পায়ে হাত দিয়েই না বলতে পারে গোরা যে মা তুমি আমার ভারতবর্ষ। তাহলে এই যে একটা
আখ্যান সেটা শেষে কোথায় পৌঁছবে তার অভিমুখটাও তৈরি হয়ে যাচ্ছে এভাবে। ফলে এই যে এনকোডিং পার্ট, সেখানে স্যামুয়েল চ্যাটম্যানরা বলছেন যে স্টোরি আর ডিসকোর্স এই দ্বিস্তরীয় একটা গঠনের। কোনটা স্টোরি? না, লজিক্যাল এবং ক্রনোলজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে, সেটা হচ্ছে স্টোরি। অর্থাৎ কার পরে কি ঘটলো, তারপরে কি ঘটলো, ইত্যাদি ইত্যাদি একেবারে সময়ের অনুক্রমে যেটা ঘটে সেটাকে বলা হচ্ছে স্টোরি। আর একজন লেখক বা শিল্পী সেই স্টোরিকে সংরূপ অনুযায়ী, সংরূপের শর্ত অনুযায়ী সেই স্টোরিকে তার ইচ্ছে মতো, তার ঘটনাক্রমকে বা সময়ক্রমকে ইচ্ছে মতো অদল বদল করে একটা আখ্যান রচনা করতে। ফলে একই রামায়ণের কাহিনী নিয়ে অনায়াসে একটা পুতুল নাটক হতে পারে, অনায়াসে একটা মেঘনাদ বধ কাব্যের মতো কাব্য রচনা হতে পারে। আবার গিরিশ ঘোষের মতো বা পরবর্তীকালে অনেকে মেঘনাদ বধ কাব্য থেকে অনায়াসে নাট্যরূপ দিতে পারে। তাহলে এই যে শিল্পের যেটাকে উপকরণ বলি, সেই উপকরণের উপর শিল্প নির্ভর করে। শিল্প নির্ভর করে তার প্রকরণের উপর, তার সংরূপের শর্ত ইত্যাদি ইত্যাদি নানা কিছুর উপর। তো এই যে আখ্যানকে ব্যাখ্যা করা হচ্ছে, এই ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্টোরি থেকে ডিসকোর্স কিভাবে তৈরি হচ্ছে, আখ্যানের গঠনটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা বলতে গিয়ে পশ্চিমী আখ্যানতাত্ত্বিকরা তারা মনে রাখতে হবে যে আখ্যান তত্ত্বের জন্ম কিন্তু একটা তত্ত্ব হিসেবে 20 শতকে, এবং পশ্চিমী আখ্যানতাত্ত্বিকেরা একে এর নানা অংশকে নানাভাবে ভাগ করে দেখাচ্ছেন। একটা আর্টিকুলেশন হিসেবে, আখ্যানকে একটা উচ্চারণ হিসেবে তারা মনে করছেন যে আখ্যানের মধ্যে কি কি থাকবে উপকরণে? চরিত্র থাকবে, কিছু কাহিনী বা ঘটনা থাকবে, আর কি থাকবে? একটা সময় পরিসর থাকবে, আর থাকবে সংস্থান, একটা সেটিং। এইবার এগুলোর কোনোটার প্রতি বিশেষ প্রবণতা বা গুরুত্বের ফারাকে সেই আখ্যানগুলোর অভিমুখ আলাদা আলাদা হয়ে যাবে। যেমন যাকে আমরা আঞ্চলিকতা ধর্মী উপন্যাস বলি, সেখানে কি হবে না, সেখানে সংস্থানটা যেমন গুরুত্ব পাবে, তার যে ভাষিক চেহারাটা সেটা যেমন সংলাপ কাঠামোয় অথবা কথনের মধ্যেও ফ্রি ইনডিরেক্ট ডিসকোর্স হিসেবে চলে আসবে। আমি ফ্রি ইনডিরেক্ট ডিসকোর্সের কথা একটু পরে আসছি। তো তার ফলে কি হবে, সেই অঞ্চলের যে ভাষা, অর্থাৎ সবই তো, যদি কলকাতার কোনো পটভূমিতে হয় সেটাও তো একটা অঞ্চল, কিন্তু যখন এই অঞ্চলগুলোর বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের ভাষা রূপটা চলে আসবে হয় সংলাপে, এমনকি কাহিনী কথনের মধ্যে, এবং অনেক সময় দেখা যাবে যে চরিত্রের যে বিবরণ সেখানে সংস্থান, আর সংস্থানের যে বিবরণ সেখানে চরিত্রের একটা আইডেন্টিটি শিফটিং হচ্ছে। সংস্থান প্রায় মানবিক একটা রূপ পেয়ে যাচ্ছে, আবার মানুষ তার প্রকৃতি ও পরিবেশের দ্যোতক হয়ে উঠছে। তখন এই যখন সংস্থান এভাবে গুরুত্ব পাচ্ছে, তখন সেটা আঞ্চলিকতা ধর্মী। আবার যখন ঘটনা বেশি গুরুত্ব পাচ্ছে, তখন সেটা রোমান্টিক নভেল হতে পারে, সেটা ডিটেকটিভ নভেল হতে পারে,
আবার যখন সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইতিহাসের পুনর্গঠন, তখন সেখানে ঐতিহাসিক উপন্যাসের একটা উপক্রম হিসেবে তাকে আমরা বুঝে নিতে পারবো। আবার যখন চরিত্রের দিকে মূল ঝোঁক, চোখের বালির ভূমিকায় যেরকম রবীন্দ্রনাথ লিখছিলেন, তখন মনস্তাত্ত্বিক অথবা মনোবিকলনধর্মী আখ্যানের প্রবণতা আমরা স্পষ্টভাবে বুঝে নিতে পারি। কিন্তু এই যে উপকরণগুলো, এই উপকরণগুলো কেবল আখ্যানেই থাকে তা নয়, নাটকেও থাকে, চলচ্চিত্রে থাকে। এই চরিত্র, সময়, কাহিনী এবং সংস্থান। তাহলে আখ্যানের যে সংরূপগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মধ্যস্থতা, মিডিয়েশন। অর্থাৎ কোনো কথক আছে, যে কথক সেই যে কাহিনী তল তার ভেতরে অথবা বাইরে। কাহিনী তলের বাইরের কোনো কথক যদি থাকে, সেখানে আমরা সাধারণত সর্বজ্ঞ কথন বলি। আর কাহিনী তলের ভেতরের কোনো চরিত্র যখন কথক হয়, তখন তাকে আত্মকথন বলি। আর এর মাঝামাঝি একটা জায়গাও আছে। সেই জায়গাটাকে বুঝতে হলে এই যে উপকরণগুলো কিভাবে একটা বাচনে ভাষা রূপ পেল, কেননা মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত এটি একটি ভাষিক শিল্প। ফলে এই ভাষায় তাকে যখন আমরা প্রকাশ করছি, দেখছি যে সেখানে কি থাকছে না, কথকের কথন থাকছে, আর প্রয়োজন অনুযায়ী চরিত্রের সংলাপ থাকছে। কথক যে বলছে, সে কিভাবে বলবে, কিভাবে দেখবে না, বলে দেখার চোখ নির্ধারিত করছে কথন ভঙ্গিকে। যদি কেউ বাইরে থেকে দেখে আর যদি কেউ ভেতর থেকে, তাহলে তো সে দেখা অন্যরকম। এই দেখার উপরে আসলে আখ্যানের অবয়বটা নির্ভর করে। খুব সহজে এটা আমরা বুঝতে পারি। আমাদের হাতে যদি একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরায় এক জায়গায় দাঁড়িয়েও আমরা তার এক্সপোজার অদল বদল করে একটা ছবিকে, একটা অবজেক্টের যে ছবি তুলবো, সেটা অন্যরকম হতে পারে। আবার ক্যামেরা নিয়ে আমি নিজের অবস্থান যদি বদলে নিই, তাহলে একই অবজেক্ট ভিন্ন ভিন্ন ছবি নিয়ে আসবে। ঠিক সেই রকম করে হু সেজ, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে হু সিজ, কে দেখছে, কার চোখ দিয়ে দেখা হচ্ছে। এই কার চোখ দিয়ে দেখা, এইটাই হচ্ছে আমরা বলি পয়েন্ট অফ ভিউ, কখনো বলি এটাকে অরিয়েন্টেশন, অবস্থান, কিংবা নিরীক্ষণ। বললে কে নিরীক্ষক? যদি নিরীক্ষক আখ্যানের বাইরের কেউ হয় আর সেই কথক হয়, তাহলে সেই বাইরের কথক যে ভঙ্গিতে বলবে, সেটা হচ্ছে সর্বজ্ঞ কথন। আর নিরীক্ষক যদি, অর্থাৎ যার চোখ দিয়ে দেখা, সে যদি কাহিনীর কোনো চরিত্র হয়, তাহলে সেই যদি কথক হয়, তাহলে বলবো আত্মকথন। সেই আত্মকথনে আবার একক কথন থাকতে পারে, আবার বারোয়ারি উপন্যাসের মতো কথক বদল হতে পারে।
যেমন অনেক সময় সেখানে একটা কৃত্রিমতা থাকে। রজনীতে দেখা যাবে যে কোনো চরিত্র বলছে, এখন অমুক বলিবে, এখন শচীন্দ্র বলিবে। ফলে সে শুধু নিজের বলাটা থামিয়ে দেয় না, অন্যে কখন কে বলবে সেটাও বলে দেয়। আবার এতে কি সুবিধে হয় না, ইন্দিরার ভূমিকায় যেরকম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, যে ইন্দিরার বয়ানে যে আখ্যান লেখা হচ্ছে সেখানে আর বঙ্কিমের লেখক হিসেবে দায় থাকে না যে এর মধ্যে যদি কিছু অবিশ্বাস্য ঘটনা থাকে, অলৌকিক ঘটনা থাকে, তার দায় লেখকের উপর এসে বর্তায় না। এবং এর ভেতরে একটা বিন্যাস থাকে। যখন আমরা ঘরে বাইরে পড়ব, একটা কথা সবাইকে বলে রাখি, আমার যারা এখানে ছাত্রছাত্রী আছো তাদের জন্য, যে ঘরে বাইরের মাঝখানে একটা হাইফেন আছে। ঘর আর বাইরের সম্পর্কটা আলগা নয়, সেটা এই রকম একটা সংযোজক চিহ্ন দিয়ে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছে। ফলে ঘরে হাইফেন বাইরে। তো সেই ঘরে বাইরে যখন আমরা বিমলার আত্মকথা, নিখিলেশের আত্মকথা, সন্দীপের আত্মকথা এইভাবে সাজাতে দেখি, তখন আমরা দেখব যে সেই আত্মকথাগুলো প্রথমে বিমলা নিখিলেশের হতে হতে যখন সন্দীপের আত্মকথা আসে, তখন ক্রমশ দেখা যায় যে সন্দীপ, বিমলা, সন্দীপ, নিখিলেশ ক্রমশ সরে যাচ্ছে, কাছাকাছি রাখা হচ্ছে বিমলা আর সন্দীপকে, আবার শেষে নিখিলেশ বিমলা, নিখিলেশ বিমলা। তাহলে এই যে বিন্যাসটা, এই বিন্যাসের ভেতরেই আখ্যানের অভিমুখটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এবং আমরা যখন ভাবি যে আচ্ছা, ঘরে বাইরের কেন্দ্রীয় চরিত্রকে, তখন স্বভাবতই আমাদের নিখিলেশের কথা মাথায় আসে। কেন আসে? তার কারণ ওই যে রিকনস্ট্রাকশন বলে একটি শব্দ আছে দেরিদার, যেটা আমরা এই আলোচনার শেষে আনবো, তখন বুঝে যাবে। দেখা যাবে যে নিখিলেশেরও 7টি আত্মকথা, বিমলারও 7টা আত্মকথা, কিন্তু আমরা যদি ঘরে বাইরে খেয়াল করি তাহলে দেখা যাবে নিখিলেশের 7টি আত্মকথায় টেক্সচুয়াল ডিউরেশন, পাঠ পরিসর, একটা ধরা যাক 120 পৃষ্ঠার যদি কোনো টেক্সট হয়, তাহলে সমগ্র পাঠ পরিসরটাকে আমরা ওই সংস্করণে বলবো 120 পৃষ্ঠা। দেখা যাবে তার এই নিখিলেশ এবং বিমলার এই দুজনেরই 7টা করে আত্মকথা আছে, কিন্তু বিমলার আত্মকথার টেক্সচুয়াল ডিউরেশন বা পাঠ পরিসর নিখিলেশের চেয়ে অনেক বেশি। সেখান থেকে এই আখ্যানের এরাই কথক, কিন্তু তার অন্তরালে যে লেখকটি আছেন তার অভিপ্রায় সম্পর্কে একটা ধারণা করা সম্ভব। এবং যদি টেক্সচুয়াল ডিউরেশনের সাপেক্ষে ঘরে বাইরের গুরুত্ব, চরিত্রগুলোর গুরুত্ব বুঝতে হয়, কারণ সেভাবেই তো হয়, পার্শ্ব চরিত্ররা কম আসে, কেন্দ্রীয় ভূমিকায় যে থাকে তাকে টেক্সটের মধ্যে অনেক বেশি আনতে হয়। তাহলে বুঝে যাবে যে 1-এ আছে বিমলা, 2-এ নিখিলেশ, 3-এ সন্দীপ। তাহলে এই ভাবে যদি আমরা একটা আখ্যানকে দেখি, তাহলে আমাদের কি খুব ক্ষতি হবে, নাকি নতুন নতুন সম্ভাবনাগুলোর দিকে আরেকটু তাকাতে পারবো?
তো এই যে উপকরণকে দেখার চোখ দিয়ে একটা রূপ দেওয়া, সেখানে তৃতীয় আর একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটাকে বলে ফিগারাল ন্যারেটিভ সিচুয়েশন বা ভূমিকানুগ কথন। ভূমিকানুগ শব্দটা আমি এই কারণে ব্যবহার করেছি যে চরিত্র কথাটা আমাদের ব্যবহারিক যে পুনরুক্তিতে ক্ষয়ে গেছে, তার ভেতরে পারিভাষিক সামর্থ্য তেমন নেই। যে তারাপদ রায়ের গল্পের মতো, যেখানে এক গুন্ডা এসে মাস্টারমশাইকে বলছে, গুরু একটা ক্যারেক্টার সার্টিফিকেট ছাড়ো তো। এই যে ক্যারেক্টার, এর মধ্যে যে নৈতিকতার বা সামাজিক মূল্যবোধের নানা বায়াস গোপন থাকে, নিহিত থাকে, সেটা থেকে মুশকিলটা কি হয় না, শরৎচন্দ্রের মতো কেউ কেউ বলবেন যে বিনোদিনী বাড়ির বউ, তাকে দিয়ে এতটা করানো ঠিক হয় না। আসলে এটা যে পেপার রিয়ালিটি, কাগুজে বাস্তব, বস্তুত অবাস্তব, এই চরিত্রগুলো কেউ জন্মায়নি, ফলে মরবেও না। এরা যে একেবারেই শিল্পের সৃষ্টি, সেইটা যখন আমরা মনে রাখবো, তখন আমাদের মনে হবে যে আসলে এই যে চরিত্রগুলো, ধরা যাক নবকুমার, ধরা যাক রাজসিংহ, ধরা যাক শ্রীকান্ত, ধরা যাক অপু, ধরা যাক কুবের, এরা সবাই আসলে কেন্দ্রীয় একটা চরিত্র, নায়ক, রোল। এটা একটা রোল প্লে করছে। এবারে নবকুমারের নাম অন্য কোনো কুমার হতে পারত, ওই নাম দেওয়াটার উপরই নির্ভর করছে, তার ফাংশনটার উপর। ফলে ঠিক সেই রকম করে আমরা বেশ কিছু চরিত্র পরপর সাজিয়ে নিয়ে বুঝবো যে সে আসলে নায়িকার ভূমিকা পালন করছে। এইভাবে আমরা দেখি যে পার্শ্ব চরিত্র, সাইড রোল, নাম ভূমিকায় কে নামবেন, সেই অর্থে আমরা ফিগারাল ন্যারেটিভ সিচুয়েশনকে চরিত্রানুগ না বলে ভূমিকানুগ এই জায়গাটা, অর্থাৎ রোল, এই ব্যাপারটা, সংগঠনবাদী ভূমিকাটাকে গুরুত্ব দিয়ে বাংলা পরিভাষা যদি করি ভূমিকানুগ, তাহলে কি হবে না, প্রাত্যহিক ব্যবহারের যে অসুবিধাটা, পরিভাষার ক্ষেত্রে পরিভাষাকে একটু দূরবর্তী হতে হয় প্রাত্যহিকতা থেকে, সেই সুবিধাটা পাওয়া যেতে পারে। সেখানে কি হচ্ছে, সেখানে এইটাই হচ্ছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম না, ন্যারেশন চেঞ্জ। তো একজন ন্যারেটর, আমরা এর আগেই বলেছি স্টোরি উইথ এ স্টোরি টেলার, এটাকে যদি আমরা আখ্যানের একটা প্রাথমিক সংজ্ঞা বলে মনে করি, তাহলে এই যে স্টোরি টেলিং, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে নিরীক্ষণের। এইবার কখনো কখনো এরকম ঘটে যে শৌখিন মজদুরি হয়ে যাবে না তো, যে বাস্তবকে আমি চিনি না, সেই বাস্তবের যখন বিবরণ দিতে যাচ্ছি। যেমন ঢোড়াই চরিত মানুষ, ঢোড়াইদের কথা, ভদ্রলোকে, সাদা জামা কাপড় পরা যে ভদ্রলোক সেই পাড়ায় ঢুকবে, সেই পাড়ায় ঢুকলে কি হবে না, তাতমাদের পাড়ায় ঢুকলে সে কুকুরগুলো চেঁচাবে, ন্যাংটো খোকারা ভয়ে পালাবে, এবং যে মানুষটা খাটিয়ায় শুয়ে আছে প্রায় মরো, সে উঠে দাঁড়াবে আদাব করার জন্য। তাহলে এই রকম পাড়ায় যখন ভদ্রলোক পৌঁছবে, তার বয়ান কি বিশ্বাস্য হবে? ফলে
তাকে কি করতে হবে না, সেই যে কাহিনী তলের চরিত্রগুলো তাদের বয়ানকে প্রতিফলিত করতে হবে নিজের কথনের মধ্যে। কে না জানে ঢোড়াইয়ের হয়েছে বায়ু উখড়োবার রোগ, সেই রোগে দুধ আর ভাত খাওয়া ভালো, কিন্তু দুধ তো পরমাত্মা দিয়েছেন বাবু ভাইয়াদের জন্য, তাহলে ভাত, যদি ভাত না জোটে তাহলে শুশনি শাক, কিন্তু মুড়ি খবরদার নয়, কেননা ঘর খারাপ করে বুড়ি আর পেট খারাপ করে মুড়ি। এই যে তাদের দারিদ্রের, তাদের অনাহারের অসহায় বয়ান, এটা কি বাইরে থেকে দেখানো যেত? ফলে যে অসুখের নাম অনাহার ঢোড়াইদের সমাজ জানে, সেটা হচ্ছে বায়ু উখড়োবার রোগ। ফলে চরিত্রের যেগুলো সংলাপ হতে পারত সেগুলো যখন কথনের ভেতরে গেঁথে দেওয়া হচ্ছে, তখন চরিত্রের সংলাপ, যেটা ডিরেক্ট ডিসকোর্স, কথকের বয়ান যেটা ইনডিরেক্ট ডিসকোর্স, সেই কথকের বয়ানের ভেতরে, ইনডিরেক্ট ডিসকোর্সের ভিতরে ফ্রি ওয়েতে, ফ্রিলি অর্থাৎ মুক্তভাবে কি হচ্ছে না, ডিরেক্ট ডিসকোর্সের উপাদান অর্থাৎ চরিত্রদের সংলাপের উপাদান ঢুকে যাচ্ছে। কে না জানে ঢোড়াইয়ের হয়েছে বায়ু উখড়োবার রোগ। এই বায়ু উখড়োবার রোগ, এই কথাটা ঢোড়াইরা বলে, অথচ বাইরের কথক সেটাকে ব্যবহার করছে তার ইনডিরেক্ট ডিসকোর্সের মধ্যে। ফলে এটা হয়ে উঠছে ফ্রি ইনডিরেক্ট ডিসকোর্স। ইনডিরেক্ট ডিসকোর্স কিন্তু ফ্রি, মুক্ত। কোন অর্থে না, এর মুক্তি এইখানে যে সে অনায়াসে কাহিনী তলের চরিত্রদের সংলাপের ভাষা অনায়াসে তার বয়ানের মধ্যে গ্রহণ করতে পারে। ফলে কি হচ্ছে না, সে কথক হিসেবে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তার কথন বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, যেহেতু সে চরিত্রের বাস্তবকে, চরিত্রের রিয়ালিটিকে গেঁথে দিচ্ছে তার কথনের মধ্যে। ফলে এই যে নিরীক্ষণ, এই কথাটা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে যে দেখছে সে যদি কাহিনীর কোনো চরিত্র না হয়, কাহিনী তলের বাইরের কেউ হয়, তাহলে সর্বজ্ঞ কথন। যদি যে দেখছে এবং সে যদি কাহিনী তলে কোনো বা কোনো চরিত্র হয়, তাহলে, এবং সেই যদি কথক হয়, তাহলে সেটা হয়ে উঠছে আত্মকথন। আর কথক কাহিনীর কোনো চরিত্র নয়, কথক যখন বাইরে থেকে দেখছে এবং কথক একই সঙ্গে চরিত্রগুলোর ভেতর থেকে দেখাকে ব্যবহার করছে, তখন এই যে কথন পরিস্থিতি, এটাকে বলা হচ্ছে ভূমিকানুগ কথন। ফলে 3 রকম কথন রীতি আমরা পাচ্ছি। একটা সর্বজ্ঞ কথন, যেটা বহিঃপ্রেক্ষিত থেকে, এক্সটার্নাল পার্সপেক্টিভ থেকে দেখছে একজন কথক। আর দুটো কথন রীতিতে ইন্টারনাল পার্সপেক্টিভ বা অন্তঃপ্রেক্ষিত জেগে উঠছে, আত্মকথনে সমগ্রতই, আর ভূমিকানুগ কথনে কিছুটা, অর্থাৎ কথকের বহিঃপ্রেক্ষিত যেরকম আছে, তেমনি সেখানে চরিত্রের অন্তঃপ্রেক্ষিত ব্যবহারও করা হচ্ছে। অর্থাৎ চরিত্রগুলো হয়ে উঠছে এই জড়োয়া গয়নার দোকানে আগে যেমন ছিল, সিসি ক্যামেরার আগে কাঁচ দিয়ে, আয়না দিয়ে এমন ভাবে করা থাকতো যাতে একটা জায়গায় বসে সমস্ত দোকানটার প্রতিফলন দেখা যেত। ঠিক সেই রকম রিফ্লেক্টর ক্যারেক্টার হয়ে উঠছে এই ধরনের তৃতীয় যে কথন রীতি,
ভূমিকানুগ কথন রীতি, অর্থাৎ ভূমিকা বা চরিত্রের অনুগ যে কথন রীতি, সেখানে কথক কোনো চরিত্র নয়, সেই কারণেই চরিত্র অনুগ কথন। এই তিন ধরনের কথন রীতির ভেতর দিয়ে চলে আসতে পারছে এই আখ্যান। তাহলে কিভাবে বলা হচ্ছে, এই বিষয়টা সংগঠনবাদী আখ্যান তত্ত্বে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। কিন্তু তারপর এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি, সেগুলো সবই একটা আখ্যানের এনকোডিং এর দিক থেকে, যেভাবে লেখা হচ্ছে তার দিক থেকে। কিন্তু যদি উল্টোটা ভাবি, একটা আখ্যানকে আমরা দেখব কি করে, পড়ব কি করে, ডিকোডিং এর তরফ থেকে যদি আখ্যানকে দেখতে চাই, এনকোডিং এর প্রথম স্তরে ছিল, গুরুত্বপূর্ণ ছিল সিকোয়েন্স, গুরুত্বপূর্ণ ছিল তার যে অনুভূমিক গড়ন, সিনট্যাগমেটিক যে স্ট্রাকচারটা, সেইটা যার ব্যাখ্যা, যার কমননেসটা ব্যাখ্যা করেছিলেন প্রপ। তারপর আখ্যানগুলো কোথায় আনকমন হয়ে উঠছে, অর্থাৎ ফর্মালিস্ট যে বিশ্লেষণ, সেখানে ছিল যে 100টা লোককথার মধ্যে কত কি কমননেস, কোনটা তার মধ্যে সাধারণ জিনিস বারবার ফিরে ফিরে আসছে। আর স্ট্রাকচারালিস্ট বা সংগঠনবাদীরা দেখাচ্ছিলেন যে সেটা কোথায় আলাদা হয়ে যাচ্ছে, স্বতন্ত্র হয়ে যাচ্ছে একে অন্যের চেয়ে। অর্থাৎ কি বলা হচ্ছিল, যেটা আসছিল ফর্মালিস্ট স্কুলে, কিভাবে বলা হচ্ছে, কাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনটা বিস্তারিত বলা হবে, কোনটা কখন বলা হবে, এই প্যারাডিগম্যাটিক সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো স্টোরি এলিমেন্টই সুস্থির, নিশ্চিত নয়, বরং ভীষণ রকম পিচ্ছিল, এবং তার বদলে অনায়াসে স্থান নিয়ে নিতে পারে আরেকটা স্টোরি এলিমেন্ট। এই যে বিন্যাস ও সমবায়ের একটা বিশেষ প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা দিয়ে নির্ধারিত হয়ে যাচ্ছে যে এই আখ্যানের অভিমুখটা কি হবে, সেটা আমরা সংগঠনবাদী আখ্যান তত্ত্বের ভেতর দিয়ে পাচ্ছি। কিন্তু তারপর 20 শতকের মাঝামাঝি একটু পেরিয়ে যাওয়ার পর এক সময়ে যারা স্ট্রাকচারালিস্ট ছিলেন, তারাই আবার একটু অন্যরকম কথা বলতে আরম্ভ করলেন। টেরি ইগলটন যে কারণে 1968 এই সালটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছিলেন, কারণ এই সালেই রোলা বার্থ ঘোষণা করলেন লেখকের মৃত্যুর, ডেথ অব দ্য অথর। এটা আমাদের অনেকেরই জানা, কিন্তু এটা একটা সম্পূর্ণ মতের অর্ধেক অংশ। কারণ লেখকের মৃত্যু কিভাবে সম্ভব, যদি না পাঠকের জন্ম হয়, অর্থাৎ ডেথ অফ দ্য অথর, সেটা কার মূল্যে? বার্থ অফ দ্য রিডার, পাঠকের জন্মের ঘোষণাও লেখকের মৃত্যুর সঙ্গে সঙ্গে করছেন রোলা বার্থ। অর্থাৎ তার মনে হচ্ছে যেটা এই সাহিত্যের কেন্দ্র, সেখানে লেখক থাকবেন না,
সাহিত্যকে তিনি প্রতিস্থাপিত করছিলেন রাইটিং দিয়ে, লিখন, রাইটিং দিয়ে। কারণ তার মনে হচ্ছিল ইট ইজ ল্যাঙ্গুয়েজ হুইচ স্পিক্স, নট দ্য অথার। ফলে ইট ইজ ল্যাঙ্গুয়েজ হুইচ স্পিক্স, নট দি অথার। লেখককে দমিত করে রাইটিংকে গুরুত্ব দেওয়া, এর পূর্বসূত্র বাদ পেয়েছিলেন মালার্মের কাব্য ভাবনায়। এবং এই গুরুত্বের, অর্থাৎ রাইটিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে টু রেস্টোর দ্য প্লেস অফ দ্য রিডার, অর্থাৎ পাঠকের পুনর্বাসন। এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ লেখকের ইন্টেনশন নয়, একটু আগে যেটা সংগঠনবাদী আখ্যান ধরতে বলছিলাম, যে লেখক কি চাইছেন, সেই ইন্টেনশন নয়, পাঠকের ইন্টারপ্রিটেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এই যে পাঠকের একটা নৈর্ব্যক্তিক ভূমিকা, অর্থ অনুধাবন নয়, অর্থের উন্মোচন, এইটা একটা তাত্ত্বিক পটভূমিকে একটা বাঁক এনে দিল, যেটাকে বলা হলো ন্যারেটিভ টার্ন। লেখকের মৃত্যু আর তার ভেতর থেকে বেরিয়ে আসা পাঠকের জন্ম, এই যুগপৎ প্রকল্পে অর্থ এবং অর্থের যে বহুত্বের অভিমুখ, সেটা ক্রমশ আত্মবাচক হয়ে উঠতে চাইবে। আত্মবাচক এই অর্থে যে পাঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার পাঠ প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে আখ্যান তত্ত্বের যে দ্বিস্তরীয় মডেলটা ছিল, স্টোরি আর ডিসকোর্সের, সেটা তো ছিল এনকোডিং এর পার্ট থেকে ডিকোডিং এর পার্টে এই পাঠক প্রতিক্রিয়ার বিষয়টা এসে সেই মডেলকে তুমুলভাবে আলোড়িত করলো। ফলে এই যে মাল্টিপল মিনিং, এইটা, এই বিষয়টা আখ্যানের যে পাঠ, সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। আর এই ডেথ অফ দ্য অথার এবং বার্থ অফ দ্য রিডার, এই ধারণার পাশাপাশি আর একটা ধারণা, সেটা আমাদের তত্ত্ব ভাবনাকে ক্রমশ উত্তর আধুনিক, উত্তর সংগঠনবাদী একটা প্রতর্কের কাছে পৌঁছে দিচ্ছিল। আমরা অনেক সময়ই দেরিদার এই ডিকনস্ট্রাকশন বা বিনির্মাণ শব্দটা খুব শিথিলভাবে উচ্চারণ করেছি। আসলে যেমন করে বার্থ ল্যাঙ্গুয়েজের ধারণাকে প্রতিস্থাপিত করতে চাইছিলেন মেটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বার্থ অনেকগুলো কোডের কথা বলেছিলেন, ঠিক সেই রকম ল্যাঙ্গুয়েজ এই শব্দটায় অস্বস্তি তৈরি হচ্ছিল দেরিদারও। দেরিদাও ল্যাঙ্গুয়েজকে প্রতিস্থাপিত করতে চাইছিলেন মার্ক, MARK, মার্ক এই শব্দটা দিয়ে।
এবং ভাষা সম্ভাবনাকে তিনি গুরুত্ব দিচ্ছিলেন। তথাকথিত ভাষা ধারণাকে তার অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছিল। কেন না, ভাষার মধ্যে যে একটা প্রতারক ভঙ্গি আছে সেটাকে শনাক্ত করছিলেন তিনি। তারও আগে আরেকজন করেছিলেন খুব গুরুত্বপূর্ণভাবে, তিনি হচ্ছে নিৎসে। অর্থাৎ সেখানে ক্ষমতা, আধিপত্য, তার ধারণা খুব তীব্রভাবে আছে। একটা ভায়োলেন্ট হায়ারার্কি কাজ করে। এই যে একটু আগে এই শব্দটা ব্যবহার করেছিলাম, সেইখানে আসি। নায়ক। নায়ক এইটা বললে ফাদিনান্দা শ্বশুর তার ধারণা অনুযায়ী সেটা কি হবে না, একজন কোনো নায়কের ভাবনা আমাদের মাথায় আসবে। আমরা ভাববো যে একটা সিগনিফায়ার সিগনিফাইড সম্পর্ক, যেখানে সিগনিফায়ার সিগনিফাইজ সিগনিফাইড, অর্থাৎ নায়ক বললে আমাদের মাথায় একটা কিছু এলো। আর এই সিগনিফায়ার সিগনিফাইড অর্থের এই ধারণাকে বদলে দিয়ে সিগনিফায়ারের সঙ্গে সিগনিফাইড নয়, সিগনিফায়ারের সঙ্গে সিগনিফায়ারের সম্পর্ক নিয়ে আসছেন দেরিদা। অর্থাৎ অন্য সিগনিফায়ারের সঙ্গে তার ডিফারেন্সটা কি? নায়ক বললে আসলে সে নায়িকা নয়, কোনো পার্শ্ব চরিত্র নয়, এই রকম সিগনিফায়ারের সঙ্গে সিগনিফায়ারের সম্পর্ক, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি এর জটিলতায় যাচ্ছি না। বিনির্মাণবাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওই ডিফারেন্সের জায়গা। যে ডিফারেন্সের স্পেলিং কি না, DIFFERENCE, ডিফারেন্স। আর দেরিদা এই ডিফারেন্স শব্দটাকে ব্যবহার করলেন ANC দিয়ে, যেটা আমরা প্রথমে চোখে খেয়ালই করব না, উচ্চারণে খেয়াল করব না। সেটা এইখানে একটা সিগনিফায়ারের সঙ্গে একটা সিগনিফায়ারের সম্পর্ক, একই সঙ্গে ডিফারেন্স এবং ডিফারেলের, অর্থাৎ ডিফারেন্স যা অন্য বিষয় থেকে একটি চিহ্ন বা সাবজেক্টকে ডিফার করবে, ডিফারেন্স অ্যাজ স্ট্রাকচার, এবং তার অর্থময়তাকে স্থগিত করে কখনোই সম্পূর্ণ অর্থকে আয়ত্ত করতে পারবে না। ডিফারিং অ্যাজ জেনেসিস, অর্থাৎ অর্থের ভেতরে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা, কখনো একটা সম্পূর্ণ অর্থ ধরে নেওয়া যাচ্ছে না। অর্থাৎ অর্থের ভেতরে, সংগঠনবাদী অর্থের ভেতরে যে বাইনারি অপোজিশন বা দ্বিমুখী বৈপরীত্যের ধারণা ছিল, তার ভিতরে একটা ভয়ঙ্কর হায়ারার্কি, একটা ভায়োলেন্ট হায়ারার্কিকে খুঁজে নিচ্ছিলেন দেরিদা। ছেলে, মেয়ে, ন্যায়, অন্যায়, সাদা, কালো, অর্থাৎ এই যে একটা হায়ারার্কি আছে, এই যে একটা বাইনারি অপোজিশন, এইবার এটা কি বুঝতে আমাদের অসুবিধে হয়? ছেলে আর মেয়ের মধ্যে একটা ভায়োলেন্ট হায়ারার্কি নেই? আমরা লিঙ্গ বৈষম্যের কথা বলি না? সাদা কালো,
আমরা খেয়ালই করি না এই বর্ণ বিদ্বেষের যে জায়গাটা, ফলে আমরা খেয়াল করি না ব্ল্যাক লাইভস ম্যাটার, আমরা খেয়াল করি না কালা কানুন, চরিত্রের কালো দাগ, কালা দিবস, এগুলো আমরা পালন করি। কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ব্ল্যাক মানি, ব্ল্যাক মার্কেট, ব্ল্যাক আউট। কেন ব্ল্যাক? হোয়াই নট ব্লু, গ্রিন? কারণ সাদা আর কালো একজন আর একজনের অবতলে আছে, ছেলে আর মেয়ে আর একটা অবতলে আছে। এই যে অর্থের ভেতরে এই প্রতারক ভঙ্গি, সমাজ ব্যবস্থা, ক্ষমতা, আধিপত্যের বিভিন্ন ধারণা আমাদের ভেতরে ভরে দেওয়া হয়েছে, তার ভিতরে একটা প্রত্যাখ্যান জাগিয়ে তুলতে চাইছে দেরিদার ভাবনা। আমার ধারণা অনেকেই সেই চকোলেটের বিজ্ঞাপনটা আমরা দেখেছি। একটি ছেলে ক্রিকেট খেলছে, ব্যাট করছে। এই যে খেয়াল করে দেখা যাবে যে ছেলে ক্রিকেট খেলছে, এই ভাবনাটা কত সহজ না? একটা মেয়ে ক্রিকেট খেলছে, বা এই রকমও দেখা যায় যে একটা ছেলেদের দল ক্রিকেট খেলছে, সেটা খবর কাগজে প্রথম পাতায় চলে আসে। মেয়েদের ক্রিকেটের খবর শেষ পেজে একটুখানি থাকে। হ্যাঁ, যদি কোনো মেয়ে খুব সুন্দরী হয় তখন মেয়ে হিসেবে তার ছবি থাকে, নট ক্রিকেটার। তো ওই যে বিজ্ঞাপনটা অনেক বছর আগের, সেই বিজ্ঞাপনে ক্রিকেটারটি, আমি যদি বলি ক্রিকেটার, তাহলে আমাদের মাথায় কি ভেসে উঠলো? না, একজন ছেলে ক্রিকেট খেলছে। ঠিক আছে, তাই ভাবা যায়। সে একটা 6 মারছে, 6 হতে পারে অথবা ক্যাচ হয়ে যেতে পারে, বাউন্ডারি লাইনের ধারে ক্যাচটা ধরে ফেলবে এইরকম একটা উপক্রম, তারপরে সেটা 6 হয়ে যাচ্ছে। আর গ্যালারির ভেতরে ক্রিকেটার, সুতরাং তার প্রেমিকা, সে একটা চকোলেট খাচ্ছিল, খেতে খেতে মাঠের ভেতরে এসে সে নাচছে, আর অসহায় ভাবে ওই পুলিশগুলো তার ফাঁক দিয়ে গলে সে নাচছে। একটা অ্যাডভার্টাইজ, একটা বিজ্ঞাপন, কোনো অসুবিধে ছিল না। সেই বিজ্ঞাপনটা যিনি করেছিলেন তিনি কয়েক দশক পরে, 2 দশক পরে সেই বিজ্ঞাপনটাই অন্যভাবে করেছেন। একটি মেয়ে, সে ক্রিকেট খেলছে, একেবারে অ্যাকশন রিপ্লে, শুধু ক্রিকেটার এই শব্দটা মানে একটা ছেলে নয়, একটি মেয়ে, সে ক্রিকেট খেলছে, সে প্রায় 6 মেরেছে, ক্যাচ হবে হবে না সমস্ত এক, শুধু গ্যালারিতে যে বসে আছে সে ক্রিকেটারটির প্রেমিক, এবং সে ওই চকোলেটটা নিয়েছে, ঠিক একইভাবে নাচছে। অর্থাৎ সেই যে হায়ারার্কি, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। যে কারণে অনেক সময় দেখা যায় যে অধ্যাপক এই শব্দটা ব্যবহার করা হচ্ছে কোনো মেয়ের নামের সামনে, সম্পাদক এই কথাটা ব্যবহার করা হচ্ছে খুব সচেতন ভাবে। অর্থাৎ এই নারীবাদী মনোভাব, এই যে ফেমিনিজম, এই ফেমিনিজম তো এই ডিকনস্ট্রাকশন, এই ভাবনার পরবর্তী ফসল। ফলে ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে সোসাইটি যে মিনিংটাকে কনস্ট্রাক্ট করছে সেটাকে ডিকনস্ট্রাক্ট করা। ফলে ছেলে না, ছেলে বললে একটা ছেলের মুখের দরকার নেই, একটা সিগনিফায়ারের সঙ্গে একটা সিগনিফায়ারের ডিফারেন্স, এবং ডিফারেন্স ANC এইটা ধরিয়ে দিতে চাইছেন।
ফলে অনেক অর্থ, তার অর্থাৎ মাল্টিপ্লিসিটি, অর্থের বহুত্ব সেটা জেগে উঠছে। সাদা কালো, ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কারা ঠিক করেছে? যারা ঠিক করেছে তারা বলছে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। এইটা তো, ফলে আমরা দেখব যে নীল আন্দোলন, কিন্তু পাবনার কৃষকরা যেহেতু আমাদেরই মধ্যবিত্ত উচ্চবিত্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ফলে পাবনা বিদ্রোহ, পাবনার আন্দোলন নয়। আমরা কখন আন্দোলন বসাবো আর কখন বিদ্রোহ করব, বিক্ষোভ বলবো, সেইখান থেকে ফুটে উঠছে এই অর্থকে নির্মাণ করার এই চেষ্টা। একটা কবিতার লাইন এই সূত্রে মনে পড়ছে, সেটা উৎপল কুমার বসু। উৎপল কুমার বসু একটা কবিতায় লিখেছিলেন ছায়াপথ বলে, যে প্রতিটি পুস্তকে আজ বিষের ছত্রাক, প্রতিটি গ্রন্থাগার শাপদ সংকুল, তত্ত্বের গভীরে ত্রাস, জ্ঞানের পিছনে মিথ্যা, বিদ্যার আড়ালে বিকার, সবিতা কোথায়, সবাই খুঁজছে তাকে অন্ধকার। এই যে জ্ঞানের পিছনে মিথ্যা, যে কারণে এই মেটা ন্যারেটিভের, গ্র্যান্ড ন্যারেটিভের ধারণাকে উত্তর আধুনিক সময়ে প্রত্যাখ্যান করা হচ্ছে, যে কারণে আর আখ্যান বললে একটা সংগঠনবাদের সময় স্টোরি উইথ এ স্টোরি টেলার যেটা বলা হচ্ছিল, এখন আমরা কোথায় আখ্যান খুঁজছি? আমরা বিজ্ঞাপনে আখ্যান খুঁজছি। আমরা ইতিহাস ভূগোল সবকিছুর ভেতরে একটা আখ্যানকে দেখতে পাচ্ছি, একটা ইন্টারডিসিপ্লিনারি যে আন্তর্বিদ্যার বিষয়টা তৈরি হচ্ছে, সেটা তো এই কারণে যে এই অর্থবোধটাকে দুয়ের সংঘর্ষের ভেতরে জাগিয়ে দিয়ে বুঝতে চাওয়া। তার একটা অসুবিধা আছে নিশ্চয়ই, কারণ সেখানেও দেখা যাবে যে কোনো একটা বিদ্যা আধিপত্য লাভ করছে, আর যে বিদ্যাটার সঙ্গে সহযোগে ভাবা হচ্ছে সেটা একটু দমিত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে ভাবা, সেই ভাবনাটার বদলে একটা বহুস্বর সেটা ফুটে উঠতে চাইছে। অর্থকে আর আমরা মেনে নিচ্ছি না, যে অর্থের কনস্ট্রাকশনটা হয়েছে তার ভেতরের ভায়োলেন্ট হায়ারার্কিটাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। তখন যদি এই বিনির্মাণের ভাবনা থেকে আমরা 19 শতকের উপন্যাসগুলোকে পড়তে যাই, তাহলে দেখতে পাবো যে কিভাবে 19 শতকের সমাজ তার ভিতরে গাঁথা আছে, যে কারণে শিল্পী হিসেবে যিনি জানেন যে দেবতার মেঘ কণ্ঠক্ষেত্র দেখিয়াও বৃষ্টি সংবরণ করে না, যার মনে হবে একটি মৃতদেহকে এইভাবে বর্ণনা করা সম্ভব, বালক নখর ছিন্ন পদ্মিনীবৎ, তিনিও তো মধ্যযুগীয় পাপ বোধ দিয়ে আক্রান্ত হবেন। তার ফলে কি হবে? তার ফলে সে আখ্যান তিনি কোথায় শেষ করবেন তিনি নিজেও নিশ্চিত নন। ফলে কৃষ্ণকান্তের উইলের শেষ বারবার বদলেছে, সেই শেষটা ভেতর থেকে আসতে পারেনি। কারণ কি? এই যে অর্থের ভায়োলেন্ট হায়ারার্কি, আমরা আজকে সেটাকে খুঁজে নিতে পারবো, অর্থাৎ অর্থ অনুধাবন করব না, আর অর্থ উন্মোচন করব। সেই উন্মোচনের দিকে আমাদের আধুনিক আখ্যান তত্ত্ব এগিয়ে নিয়েছে, যে
এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোলা বার্থ, মিশেল ফুকো, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেরিদা। ফলে আমরা আখ্যানের যে সীমা সেটাকে প্রসারিত হতে দেখছি। সেলিম আল দীনের নাটকে অনায়াসে উপন্যাসের সঙ্গে তার সংরূপের যেন বিনিময় হয়ে উঠছে। যদি আমরা কীর্তন খোলার মতো নাটক দেখি তাহলে বুঝতে পারবো যে এই ডিকনস্ট্রাকশনের ভাবনা আসলে লেখককে ভাবতে হয় না। লেখক যখন তত্ত্ব পড়েন সেখানেও, আর যদি তত্ত্ব নাও পড়েন, লেখক কি অন্য লেখাগুলো পড়েন না, অন্যদের লেখা পড়েন না? ফলে তার বোধের মধ্য দিয়ে যেগুলো আসে সেগুলো সঞ্চারিত হতে দেখি। তাত্ত্বিকের ভূমিকা সেই সঞ্চারণের গভীর গোপন ভূমিকাটুকুকে উদ্ঘাটন করা, এইটুকুই তার দায়িত্ব। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনলাম স্যার। এতক্ষণ আমাদের সামনে আখ্যান তত্ত্বের মূল সূত্র এই বিষয়ে বললেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান অধ্যাপক অমিতাভ দাস মহাশয়। আমরা সত্যি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং স্যারের এই বিষয়টা 1 ঘন্টা বলেছিলাম বলে হয়তো স্যার থামিয়ে দিলেন। এটা এত এত সংক্ষেপে স্যারের কাছ থেকে আরেকটু বললে আমাদের ভালো লাগতো। যাদের এই বিষয়ে আর একটু জানার আগ্রহ আছে তাদেরকে বলবো, আখ্যান তত্ত্ব বলে স্যারের একটা বই আছে, এটা সকলেই জানে হয়তো। সেই বিষয়টা, এই বিষয়টা জানার জন্য তারা সেই বইটা দেখতে পারে। আর এই বিষয়টা স্যার আমরা আরেকটু শুনতে চাইবো অন্য আরেকদিন হয়তো, আপনি স্যার যদি আমাদের সময় দেন তখন। আর অনুষ্ঠান একদম শেষ, আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য রামকৃষ্ণ সিনহাকে ডেকে নিচ্ছি। রামকৃষ্ণ। হ্যাঁ, তাকে প্রথমে প্রণাম জানাই। আখ্যান তত্ত্ব নিয়ে স্যারের ক্লাস করেছি 12-14 সালে, এমফিল এর ক্লাস করেছি কোর্স করার সময়। তখন অতটা বুঝতাম না, আর কারণ আমাদের টেক্সট গুলো পড়া ছিল না এত। স্যারকে আমাদের সাহিত্য বাসের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এ সময় দেওয়ার জন্য। লিটনদা যেটা বললো যে স্যারকে আবার আমাদের আমন্ত্রণ জানাবো অবশ্যই। আমি লক্ষ্য করছিলাম একদম এখনো অব্দি স্টিল নাও 100 জন আমাদের মধ্যে রয়েছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ছাত্রছাত্রীদের, যে তারা উপস্থিত ছিলেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা স্যারের কাছে জানলাম যে আমরা পূর্বে আরো অনুষ্ঠান করেছি যেখানে আমরা কিন্তু গল্প, উপন্যাস, কবিতা এসব বিষয় নিয়ে আমরা আলোচনা দেখেছি। আজ কিন্তু তত্ত্ব, আখ্যান তত্ত্ব নিয়ে স্যারের কাছে শুনলাম কিভাবে শুধু গল্প উপন্যাস নয়, স্যার কিন্তু বিজ্ঞাপনের মধ্যেও কিভাবে তত্ত্বের বিষয়টা আছে, যে কিভাবে শব্দের অর্থের পরিবর্তন সমাজের উপরে প্রভাব পড়ছে। স্যার বললেন যে এই ছেলে মেয়ের যে বিজ্ঞাপনটি, আমরা এটাও দেখেছি ফেসবুকে যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বিয়ের আমরা ছেলেরা মেয়েকে বলছে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন যে মেয়ে চাকরি করে, যে পুরুষটি বা ছেলেটি চাকরি করে না, সে ঘুরিয়ে বলছে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এটা পরিবর্তনশীল হবেই। এই বিষয়গুলো স্যারের কাছে আমরা শুনেছি, আমি বলতে পারতাম না, স্যারই আমাদেরকে আগের ক্লাসে বলেছেন এই বিষয়গুলো, যে এটা শব্দের অর্থ আমরা খুব সহজেই ব্যবহার করি। কালো টাকা স্যার যেটা বললেন, কিন্তু এইভাবে তত্ত্বের মধ্যে, একটা শব্দের মধ্যে যে কিভাবে সমাজ ফুটে ওঠে, বা আমরা বিজ্ঞাপনের মধ্যে দেখলাম গল্প উপন্যাসের প্রতিটি শব্দে শব্দে স্যার ঘর এবং বাইরের হাইফেনের মধ্যেও যে কিভাবে আমরা লেখককে ধরতে পারছি। একটা হাইফেন কতখানি গুরুত্বপূর্ণ আমরা পাংচুয়েশনের ব্যবহার প্রত্যেকেই জানি, কিন্তু একটা উপন্যাসের নামের মধ্যে যে কিভাবে একটা পুরো উপন্যাসের কাহিনীকে স্যার আখ্যান তত্ত্বের মধ্যে আনলেন, এটাও আমাদের কিন্তু অনেক শেখার বিষয়। তো এই বিষয়ে আলোচনা করলে স্যার কিন্তু মানে সারা রাতই পেরিয়ে যাবে। আমরা জানবো পরে স্যারের কাছে আবার। খুব ভালো লাগলো স্যার। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুকান্ত দা এবং পাপুদাকে, পুরো বিষয়টি তারা রেকর্ড করেছে এবং খুব শীঘ্রই এটি ইউটিউবে আসবে। আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যাম ডক্টর সঙ্গীতা সান্যাল মহাশয়কে, তিনি প্রতি মুহূর্তে আমাদের উৎসাহ দান করেছেন। এখন সবসময় তিনি অসুস্থ থাকলেও আমাদেরকে তিনি প্রেরণা যোগান এই সাহিত্য বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রত্যেককে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, এবং স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে একটা বিষয়কে এইভাবে একটা বাস্তব উদাহরণ দিয়ে আমাদের সামনে এত সহজ করে তুলে দেওয়ার জন্য। স্যারের
আখ্যান তত্ত্ব বইটা আমরা বহুবার তুলেছি, বহুবার পড়েছি, কিন্তু প্রথম বুঝতে পারতাম না। স্যারকে ওই জন্য আজকে এই বিষয় নিয়ে বলার জন্য অনুরোধ করেছি, কিছুটা হলেও বুঝতে পেরেছি। দেখ, রামকৃষ্ণ ঠিক কথা বলেছে যে মোটামুটি যে বইয়ের নোট দিতে হবে সে তো আমাকেই দিতে হবে। ঠিক সেটাই আছে, স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ স্যার, শুভরাত্রি, আপনি ভালো থাকবেন শুভরাত্রি। স্যার, পরে আবার দেখা হবে। ঠিক আছে। ওকে স্যার।